হ্যালো ফ্রেন্ডস, ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইমরান আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই নতুন ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স ফিকশন স্টোরিজ বাই ইমরান। যারা প্রকৃত কল্পবিজ্ঞান প্রেমিক এবং কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনের গল্প পড়তে, দেখতে বা শুনতে ভালোবাসেন, তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি কিছুটা হলেও আপনাদের অমূল্য সময়ের সদ্ব্যবহারে এবং মনোরঞ্জনে আপনাদের সাহায্য করতে পারব। আসুন শুরু করা যাক। গল্পের নাম অপারেশন স্পাইডার্স ওয়েব। গল্পের কথক ওয়েস্ট বেঙ্গল সিবিসিআইডি এর একজন পদস্থ কর্মচারী। এপিসোড 1। সকালে ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে গেল। আগের দিন সপরিবারে দেখতে যাওয়া মাইকেল বেয়ের এজ অফ এক্সটিংশনের দৃশ্যগুলো এখনো চোখে চোখে ভাসছে। কি অসাধারণ ছবিগুলোই না বানায় লোকটি। আর সায়েন্স ফিকশন মুভিজ আবার আমার মেয়ে রাইয়ের হট ফেভারিট। তাই স্ত্রী পূর্বালি আর মেয়েকে নিয়ে সিনেমাটা দেখেই এলাম। এসব ভাবতে ভাবতেই পাশের টেবিলে বেডটি রেখে ভেজা চুলে কোনো একটা কন্ডিশনারের সুগন্ধ নিয়ে গৃহিণী হাজির হলো। কি ঘুম ভাঙলো ডিএসপি সাহেব? ঘড়িতে তাকিয়ে দেখলাম সকাল 8টা বেজে গেছে। হ্যাঁ, তবে তোমার মুখে শুধু বিকুটুকুই মানায়। ওসব বড় বড় ওয়ার্ড না বললেও চলবে। ওকে, আইপিএস বিক্রম বাবু। দূর দূর, তুমিও না। কাজের ঝামেলা কাটিয়ে পুজোর আগে কোনো রকমে 3-4 দিনের ছুটি অ্যারেঞ্জ করেছি, বাড়িতে একটু রেস্ট নেবে বলে। আর তুমি বারবার শুধু অফিসের কথা মনে পাড়িয়ে দিচ্ছ। পুজোর সময় কি হবে জানি না, এই কটা দিন তো একটু শান্তিতে কাটায়। এখনো 2 দিন হাতে রয়েছে, চলো না কোথাও বেরিয়ে আসি। অনেক হয়েছে, মেয়েটা দেখতে দেখতে ক্লাস 5 হলো। কোনো হুঁশ আছে তোমার? ছুটি পেলেই শুধু রেস্ট করব, ঘুরবো, বেড়াবো, আর বাকি বউ আছে কিসের জন্য? এক্স্যাক্টলি। থাক থাক, আর কিছু বলে না। চাটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মেয়েটা স্কুলে গার্জেন্স মিটিং আছে, বাবা মা দুজনকেই যেতে হবে। প্রতিবারের মতো এবারে যেন আমাকে একা যেতে না হয়। ওকে বস, এবার একটু শান্তিতে চাটা খেতে পারি? আর কিছু না বলে কিরকম যেন একটা মুখ করে নিজের কাজে চলে গেল পূর্বালি। ওটাই যেন ওর স্বাভাবিক অভিব্যক্তি। আসলে ডিএসপি, আইপিএস এসব শব্দগুলো শুনতে প্রথম প্রথম ভালো লাগলেও পরে দায়িত্বের বোঝা ঘাড়ে চাপলে শব্দগুলোর প্রকৃত অর্থ বোঝা যায়। এটা অনেকটা শুধুমাত্র বর্ষা বা তীরধনুক দিয়ে একটা আস্ত বাঘ শিকার করতে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়ার মতো। তোমার কাছে বুদ্ধি আছে, শক্তি আছে, সেগুলোকে জড়ো করে জয়ী হও। তবে বিজয় উল্লাসের আনন্দ করার মতো সময় তোমার কাছে নেই। পরের দিনই হয়তো আরেকটা বাঘ শিকারে বেরোতে হবে। আর সিবিসিআইডি অর্থাৎ ক্রাইম ব্রাঞ্চ জয়েন করার পর থেকে জীবনটা যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে কাজটা ইন্টারেস্টিং। দেশ সেবা করার একটা আলাদাই স্বাদ আছে। কোনো একটা কেস সলভ হওয়ার পরে যখন উপকৃতদের মুখে হাসি দেখি, তখন মুক্তির একটা আলাদাই আস্বাদ অনুভূত হয়। চায়ের কাপে চুমুক দিতে দিতে নিউজ পেপারের পাতাগুলো নাড়াচাড়া করতে লাগলাম। হঠাৎ বালিশের তলা থেকে গোঁ গোঁ শব্দ বের হতে লাগলো। বালিশটা তুলতেই বাঁধন ছাড়া ষাঁড়ের মতো সশব্দে ফোনটা বাজতে লাগলো। মোবাইল ফোনের স্ক্রিনে দেখলাম ইন্সপেক্টর সৌরাশিসের নম্বর। কলটা ধরলাম। ডিএসপি সাহেব, একটা ইনসিডেন্ট ঘটে গেছে। বিরক্ত না করে তাই পারলাম না। সল্টলেকে একটা... আমি ছুটিতে আছি ভাই সৌরাশিস, বলে ফোনটা কেটে দিলাম। কিন্তু মন বলছিল আজ বোধহয় আমার মেয়ে স্কুলে যাওয়া হলো না। কিছুক্ষণ পরেই আবার ফোনটা বেজে উঠল।
আবার একই নম্বর, আবার কেটে দিলাম। সৌরাশিস কর্মকার সহকারী জুনিয়র হলেও অনেকটা বন্ধুসুলভ, তাই ফোনটা কেটে দেওয়ায় খারাপ লাগছিল। অনেক সমস্যা সমাধানের ক্ষেত্রে ও আমার সহকারী রূপে গুরুত্বপূর্ণ অনেক ভূমিকা পালন করেছে। কিন্তু পরক্ষণে যখন স্ত্রীর মুখটা মনে পড়ে, তখন মনে হয় ঠিকই আছে, মাঝে মাঝে স্বার্থপর হওয়া ভালো। আবার ফোনটা গো গো শুরু করলো, সঙ্গে অ্যাসাইন টোন বন্দে মাতরম। বুঝতে পারলাম আর উপায় নেই। এবার স্বয়ং ডিআইজি সাহেব। ফোনের আওয়াজ শুনে একরকম ছুটতে ছুটতে রান্নাঘর থেকে খুন্তি হাতে বেরিয়ে এলো পূর্বালি। ওর মূর্তি দেখে মনে হলো আর কিছুই করার নেই, এবার একেবারে জ্যান্ত কবর। ওর নিঃশ্বাস ঘন ঘন পড়ছিল, এই বোধহয় ঝাঁপিয়ে পড়ল। আসলে বন্দে মাতরম রিংটোনটা কখন বাজে ওর সেটা অজানা নয়। একটা ঢোক গিলে নিয়ে ফোনটা ধরলাম। হ্যাঁ স্যার, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং মিস্টার বিক্রমজিৎ সরকার। তারপর সব খবর ভালো তো? আর কি বলবো স্যার, 3-4 দিনে ছুটি নিয়েছিলাম, কয়েকটা কাজ ছিল আর কি। যতই হোক আমরাও তো সেই ডোমেস্টিক অ্যানিম্যালই, বাড়ির প্রবলেমগুলো তো একদমই দেখা হয় না না। আমার কথাগুলোকে একরকম গুরুত্বহীন মনে করেই ডিআইজি সাহেব বলে উঠলেন, হ্যাঁ, সবই বুঝলাম। তবে বুঝলে, আমাদের কাজটাই এরকম। তুমি তো সবই জানো, আর নতুন কি বলবো। যাই হোক, কাজের কথায় আসি। সল্টলেকে সেক্টর 4-এ একটা মার্ডার হয়েছে। নামি দামি বিজনেসম্যান মিস্টার মিথিলেশ ওয়ান, নাম হয়তো শুনে থাকবে। হ্যাঁ স্যার। তবে খুনটা যতদূর সম্ভব নর্মাল ওয়েতে হয়নি। কিছু একটা ভয়ঙ্কর মিস্ট্রি আছে এই কেসটাতে, আর সেই জন্যই আমার তোমার কথা মনে হয়েছে। তুমি এর আগে এ ধরনের দু একটা কেস সলভ করেছো আমার যতদূর মনে পড়ে। ওয়েস্ট বেঙ্গল সিবিসিআইডি এর ব্রাইট স্টার তুমি। আশা করি মিস্ট্রিটা সলভ করতে পারবে। আর হ্যাঁ, পুজোয় আর মাসখানেক বাকি। কেস সলভ হলে এবারের পুরো পুজো, সঙ্গে সপ্তাহখানেক বোনাস ছুটি তোমার প্রাইজ। কি মনে হয়? ডিলটা মন্দ নয়। ওকে স্যার, আই অ্যাম ইন। থ্যাংক ইউ। কোমর বেঁধে লেগে পড়ো। বেস্ট অফ লাক। ফোনটা রাখলাম। পূর্বালির চোখ দুটো এতক্ষণে এসব কথা শুনতে শুনতে প্রায় গোলাপি হয়ে এসেছে। এই বোধহয় ফেটে পড়বে। বেগতিক দেখে এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখলাম। সরি ডিয়ার, সবই তো শুনলে, কিছু বলার নেই আমার। আমার কি খারাপ লাগছে না? এবার কাঁদো কাঁদো গলায় ও বলে উঠল, এবারও তাহলে আমি একাই যাব? আমাদের জন্য তোমার কোনো সময় নেই? মেয়েটার কথা একবার ভাবো। আহা, বোঝার চেষ্টা করো, এটা আমার কাজ পুবি, এরকম তো আগেও হয়েছে। তবে এবার একটা ভালো প্রস্তাব পেয়েছি। এই কেসটা সলভ করতে পারলে পুরো পুজো, সঙ্গে আরও 1 সপ্তাহ। আই সোয়ার এবার আমরা সকলে ছুটি কাটাতে ভূস্বর্গে যাব। সঙ্গে বাবা মা আর তোমার ভাইয়ের ফ্যামিলিকেও নিয়ে যাব। অনেক আনন্দ হবে, কি বলো? কথাগুলো শুনতে শুনতে পূর্বালির লাল মুখটা একটু সাদা হলো। নিজেকে সামলে নিয়ে ও বলল, কাশ্মীর? হ্যাঁ। সত্যি? আমার কিন্তু খুব ইচ্ছে, রায়েরও। এবারে প্রমিস ভাঙলে না, তোমার মাথার সব চুল কটা আমি তুলে নেব, বলে দিচ্ছি। বারবার কিন্তু সহ্য করব না। ওকে ওকে, এবার তো একটু হাসো। দ্যাটস লাইক মাই গুড বাই। পরিস্থিতিটা কোনোক্রমে সামলানো গেল, কিন্তু নতুন এই কেসটার সমাধানের অপরিহার্যতা বুঝে বুকটা দুরুদুরুও করতে লাগলো। যাই হোক, এটাই আমার কাজ, তাই বুক শক্ত করে কোমর বেঁধে নেমে পড়ায় একমাত্র পথ বুঝতে পারলাম। এপিসোড 2। খাওয়া দাওয়া করে রেডি হতে না হতেই বাড়ির বাইরে
গাড়ির হর্নের আওয়াজ শুনতে পেলাম। জানলা থেকে মাথাটা গলাতেই বাইরে গাড়িতে চালকের আসনে সৌরাশিসকে দেখতে পেলাম। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পূর্বালীকে বিদায় জানিয়ে গাড়ির সিটে এসে বসলাম। সঙ্গে 2 সাব ইন্সপেক্টরকে নিয়ে সৌরাশিস আমার দিকেই তাকিয়েছিল। কেমন আছো সৌরাশিস? আর স্যার, আমার কথাও শুনছেন না, ফোনও কেটে দিচ্ছেন, কি ব্যাপার? নতুন কোনো প্ল্যানিং ট্যানিং নাকি? আরে না না, তুমি গাড়িটা স্টার্ট দাও। দুদিন একটু রেস্ট নেবো ভাবলাম, তাও হলো না। বাদ দাও, কাজের কথায় আসা যাক। গাড়ি স্টার্ট দিতে দিতে সৌরাশিস শুরু করলো। মিথিলেশ ওয়াংয়ের নাম তো শুনেই থাকবেন বোধহয় স্যার। হ্যাঁ, ওর রিসার্চ ইনস্টিটিউট WLR, মানে ওয়াংস লেজার রিসার্চ, বোধহয় ইন্ডিয়ার টপ 10 রিসার্চ সেন্টারের মধ্যে একটা। এক্স্যাক্টলি স্যার। ওটা তো ব্যাঙ্গালোরে আছে। এছাড়া এখানেও টেক্সটাইলস, পেপার মিল ইত্যাদির বিজনেস রয়েছে। বাবা, বহুত টাকার মালিক। তবে অল ইন ভেইন। ঠিকই বলেছেন স্যার, ছেলেপুলে কেউ নেই। উত্তরাধিকারী বলতে শুধু স্ত্রী সংযুক্তা ওয়াং। টাইটেলটা কি চাইনিজ? হ্যাঁ স্যার, জন্মগত সূত্রের প্রাপ্ত। মিথিলেশের বাবা মিস্টার ইউকি ওয়াং 100% পিওর চাইনিজ। দিল্লিতে চায়না এম্বাসির ভারতীয় শাখার সদস্য ছিলেন। বিশেষ কাজে কলকাতায় কিছুদিন থাকাকালীন বাঙালি সহকর্মী কণিকার সঙ্গে তার পরিচয় ও অন্তরঙ্গতা হয়। পরে বাঙালি মেয়েকে বিয়ে করে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে চীনের জমি জায়গা সম্পত্তি বিক্রি করে কলকাতায় সেটেল হয়ে যান। ছেলের নাম ভারতীয় রাখলেও ছেলেকে ভারতীয় ভাষার সঙ্গে চাইনিজও শেখান। নিজের ঐতিহ্যকে কেউ কি ভুলতে পারে? বাহ, ভালো স্টাডি করে নিয়েছো এরই মধ্যে। গুড, থ্যাঙ্কস স্যার। তবে ফেমাস পার্সোনালিটিদের সম্বন্ধে জানতে বেশি পরিশ্রম করতে হয় না। কি বলেন স্যার? তারপর বলো। জমানো সম্পত্তি কম ছিল না মিস্টার ইউকি ওয়াংয়ের। সেই সম্পত্তি কাজে লাগিয়েই ছেলে মিথিলেশ ওয়াং বিরাট রাজপ্রাসাদ সহ রাজকীয় বিজনেস খাড়া করে ফেলেন। আচ্ছা, মিস্টার ওয়াংয়ের স্ত্রী কি করেন? ছেলেপুলে না থাকলে যা হয়, বাড়িতে মন টেকে না। ম্যাক্সিমাম সময়ই বাড়ির বাইরে থাকে। পেশায় একজন ড্রেস ডিজাইনার। তাছাড়া মিস্টার ওয়াং তো বেশিরভাগ সময় বাড়িতে থাকতেন না, সময় কাটানোর জন্য কিছু তো চাই, তাই হয়তো ড্রেস ডিজাইনিংয়ের কাজ করেন। আরও এদিক ওদিকের আনুষঙ্গিক কথা বলতে বলতে আমরা হসপিটালের সামনে এসে পৌঁছলাম। উত্তর কলকাতার নামকরা বেসরকারি হসপিটাল। হসপিটালের সামনে রিপোর্টার আর ওয়াংয়ের বিজনেস কর্মীদের ভিড় সরিয়ে ভেতরে প্রবেশ করলাম। দুজন সিনিয়র ডাক্তারের সাহায্যে মর্গে মিস্টার ওয়াংয়ের দেহাবশেষের কাছে উপস্থিত হলাম। ডাক্তারের ইশারায় একজন ঢাকাটা সরিয়ে দিল। দুধে ধোয়া ফর্সা শরীরের ওপর মখমলের একটা নাইট ড্রেস, গলায় 22 ক্যারেটের পিওর সোনার চেনের ওপর বিন্দু বিন্দু বসানো হিরেগুলো চকচক করতে লাগলো। বাঁ হাতে দুটো হিরের আংটি, সম্ভ্রান্ততা যেন ঠিকরে বেরোচ্ছে। মাথার উপর কপালের ঠিক মাঝামাঝি একটা ছোট্ট ছিদ্র, যেখান থেকে বেরোনো জমা রক্তের কিছুটা অংশ এখনো লেগে রয়েছে। সাধারণভাবে দেখলে যেটা গুলি থেকে পাওয়া কতই মনে হয়, তবে গুলি লাগলে সাধারণত এত সূক্ষ্ম ছিদ্র হয় না। সব কিছু দেখে নিয়ে ডাক্তারদের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, আচ্ছা, ওনাকে এখানে কে নিয়ে এসেছিল? ওনার স্ত্রী আর বাড়ির কাজকর্মের একজন স্টাফ, উত্তর দিল এক ডাক্তার। কখন? রাত তখন প্রায় 10:30। তখন কি উনি বেঁচে ছিলেন? মোটেও না, এখানে পৌঁছানোর আগেই উনি মারা গেছিলেন। সম্ভবত দুর্ঘটনার পরে বেশি সময় উনি পাননি। এখানে নিয়ে আসার সময় রাস্তাতেই হয়তো ওনার মৃত্যু হয়েছে। সৌরাশিস বলে উঠল, গুলি তো নয়, হলপ করে বলা যায়। ডাক্তারদের মধ্যে একজন বলতে লাগলো, পোস্টমর্টেম কি বলছে দেখা যেতে পারে স্যার। বললাম, থ্যাংক ইউ ডক্টর, কিন্তু আমার মনে হয় না
শুধু পোস্টমর্টেম কিছু করতে পারবে। এর জন্য অবশ্যই ফরেন্সিক টেস্টের দরকার। সৌরাশিস স্যার, বডি ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আমরা বরঞ্চ মিস্টার ওয়াংয়ের বাড়ি থেকে একবার ঘুরে আসি। দুই সাব ইন্সপেক্টরের সাহায্যে মিস্টার ওয়াংয়ের বডি ফরেন্সিক ল্যাবে পাঠানো হলো। আমি আর সৌরাশিস মিস্টার ওয়াংয়ের বাড়ির জন্য রওনা হলাম। ভিড়ভাট্টার রাস্তার গণ্ডগোল আর কলকাতার জ্যামের ভণ্ডামি কাটিয়ে ওয়াংস প্লেসে যখন আমরা পৌঁছলাম, দুপুর তখন প্রায় 1:30। সেক্টর 4-এর দামি এলাকাগুলোর মধ্যে একটাতে মিস্টার ওয়াংয়ের প্যালেস লাইক হাউস, ওয়াংস প্লেস। সৌরাশিস আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। বাড়ি রক্ষণাবেক্ষণের চিফ স্টাফ মিস্টার অমল মুখার্জিকে বলে বাড়ির সমস্ত কর্মচারী আর সিকিউরিটি স্টাফকে একত্রিত করে রেখেছিল। আমরা আসবো শুনে সাধারণ চাকর, রান্নার ঠাকুর থেকে মালি পর্যন্ত সকলে এক লাইনে খাড়া হয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। সকলের মোটামুটি ইন্টারভিউ নিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করে সকলকে নিজের নিজের কাজে ছেড়ে দেওয়া হলো। এরপর অমলবাবুকে নিয়ে বাড়ির দোতলায় উপস্থিত হলাম। নিচে গ্যারেজে রাখা বিএমডব্লিউটার দিকে তাকিয়ে অমলবাবু বলতে লাগলেন, লোক হিসাবে ওয়াং সাহেব খুব একটা খারাপ ছিলেন না, তবে ওনার একটাই বাতিক ছিল, কাজে এতটুকু ভুল উনি দেখতে পারতেন না। সূক্ষ্মাতি সূক্ষ্ম ভুলের জন্য কর্মচারীদের মাইনে কেটে নিতেন। কারো টু শব্দটি করার সাহস ছিল না। তবে ওনাকে মানত সবাই। কারো আর্থিক সাহায্যের জন্য যত টাকাই দরকার হোক না কেন উনি দিতেন। পরে বেতন থেকে তা অ্যাডজাস্ট করে দিতেন। দিদিমণির সঙ্গেও সম্পর্ক খুবই মধুর ছিল। সপ্তাহের যে 2-3 দিন একসঙ্গে কাটাতেন, হেসে খেলে মজা করেই কাটাতেন। আর বাকি সময় জিজ্ঞাসা করলাম। বাকি সময় তো ওয়াং সাহেবের ব্যাঙ্গালোরে কাটত। ওই রিসার্চ সেন্টারেই পড়ে থাকতেন। এই কদিনের মধ্যে কোনো বিশেষ ঘটনা বা কারো সঙ্গে কোনো অসন্তোষ বা অ্যাবনর্মাল কিছু চোখে পড়েছে আপনার? বিশেষ তেমন কিছু নয়, তবে ইদানিং উনি কিরকম যেন একটা উদ্বিগ্নতায় ভরা দিন কাটাচ্ছিলেন। কারণটা জিজ্ঞাসা করার সাহস অবশ্য আমি পাইনি। তবে আমার মনে হয় সপ্তাহখানেক আগে দুজন চাইনিজ বেশ সম্ভ্রান্ত আর বড়সড় ব্যক্তিত্বের লোকের সঙ্গে মিটিং করার পর থেকেই এই উদ্বিগ্নতাটা যেন বেড়ে উঠেছিল। চাইনিজ? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ স্যার, তবে ওরা কেন, কোথা থেকে এসেছিল, কী বা ওদের উদ্দেশ্য ছিল, কোনো কিছুই আমি জানি না। আমি শুধু ওদের গেট থেকে এগিয়ে নিয়ে এসে কমন হলে এনে বসিয়ে দিয়েছিলাম। পরে ওয়াং সাহেব ওনাদের নিয়ে গিয়ে নিজের ঘরে গোপনে মিটিং সারেন। যাওয়ার সময় চাইনিজ দুজন কীরকম যেন রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেছিল। আচ্ছা, মিসেস ওয়াংয়ের সঙ্গে কি একটু দেখা করা যাবে? আমার মনে হয় না স্যার, উনি এখন অত্যন্ত একটা শকে রয়েছেন। ঠিক আছে, তাহলে মিস্টার ওয়াংয়ের ঘরটা একটু ঘুরে দেখা যাক। অমলবাবুর সঙ্গে আমরা মিস্টার ওয়াংয়ের ঘরের দিকে এগোলাম। সুন্দর সাজানো গোছানো পাথর বসানো ঘর। ঘরের সাইজটাও রাজকীয়। রূপোর কাজ করা খাট, চাইনিজ কারুকার্য করা ড্রেসিং টেবিল, এসি, অ্যাটাচড ভিআইপি বাথরুম, কারুকার্য করা টেবিল, সবই একবার করে চোখ বুলিয়ে নিলাম। কোথাও কোনো অস্বাভাবিকত্ব চোখে পড়ল না। অমলবাবুকে একবার জিজ্ঞাসা করলাম, কাল রাতের ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনার কি মনে আছে? একটু ডিটেলে বলুন। উনি বলতে শুরু করলেন। রাত তখন প্রায় 9:45। আমি নিচের রুমগুলোর মধ্যে একটাতেই থাকি। সবে খাওয়া দাওয়া সেরে উঠছি, হঠাৎ দিদিমণির চিৎকার শুনে ছুটতে ছুটতে উপরে উঠি। ওয়াং সাহেবের ঘরের সামনে আসতেই, তার মানে সংযুক্তা দেবী প্রথম মিস্টার ওয়াংয়ের ডেড বডি আবিষ্কার করেন? হ্যাঁ, আমি। সকলে আচমকা মেয়ের গলা পেয়ে পিছনে ফিরে দেখতে পেলাম আধুনিকভাবে ডিজাইন করা সিল্কের গাউন পরে কটা চুলের ডাইনামিক হেয়ার কাট করা বছর 45-এর ভদ্রমহিলা সংযুক্তা দেবী ছলছলে চোখে আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। হ্যাঁ, আমি প্রথম ওকে এই অবস্থায় দেখি, তবে ও তখনও মারা যায়নি। থামবেন না মিসেস ওয়াং,
আমি বললাম। সংযুক্তা দেবী পুনরায় বলতে লাগলেন, ডিজাইনিং এর শেষ ক্লাসটা নিয়ে বাড়ি ফিরি তখন প্রায় রাত 9:30। ও যে ব্যাঙ্গালোর থেকে আগেই এসে গেছে সেটা ফোনে বলে দিয়েছিল, তাই তাড়াতাড়ি ফেরার চেষ্টা করি, কিন্তু পারিনি। চেঞ্জ করে যখন বেডরুমের কাছে যাই তখন একটা ছটফট করার আওয়াজ শুনতে পাই। দরজা ঠেলে তাড়াহুড়ো করে ঘরে ঢুকতে গেলে একটা ভ্রমর জাতীয় কিছু মাথার ওপর ডান পাশে ধাক্কা খায়। আমার মাথাটা ঘুরে যায়, ওর ডানার আঘাতে কিছুটা কেটে যায়। এই দেখুন। বলে নিজের মাথার ডান পাশের আর্টিফিশিয়ালি কালার করা লাল চুলগুলো সরিয়ে সংযুক্তা দেবী কাঁটাটা দেখালেন। প্রায় ইঞ্চিখানেক লম্বা একটা কাটা দাগ দেখতে পেলাম। তারপর মিসেস ওয়াং, আমি জিজ্ঞাসা করলাম। তারপর নিজেকে সামলে নিয়ে এগিয়ে যেতেই সামনেই বিছানার উপর ওকে যন্ত্রণায় কাতরাতে দেখি। ওর কপালের ঠিক মাঝখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। এই দৃশ্য আমি আর মনে করতে পারছি না। এই বলে সংযুক্তা দেবী নিজের চোখ বুজে ফেললেন। আচ্ছা, সেই মুহূর্তে কাউকে পালাতে বা জানলা থেকে বেরোতে বা অস্বাভাবিক কিছু দেখেছিলেন? না। আপনি, অমলবাবু? না, কোথাও কেউ ছিল না। হ্যাঁ, না থাকারই কথা। মিস্টার ওয়াংয়ের যা টাইট সিকিউরিটি সিস্টেম দেখলাম, তাতে কেউ পালাতে গেলে বা লুকিয়ে থাকলে নিশ্চয়ই ধরা পড়ত। আচ্ছা মিসেস ওয়াং, কদিন আগে দুজন চাইনিজ এখানে এসেছিল। তাদের আসার কারণ বা কোথা থেকে এসেছিল কিছু জানেন তাদের সম্বন্ধে? হ্যাঁ, আমি তখন বাড়িতে ছিলাম না। অমল বাবুর কাছে ব্যাপারটা জানতে পারি। পরে মিথিলেশকে জিজ্ঞাসাও করেছিলাম। ও বলেছিল কোনো একটা বিজনেসের লগ্নির ব্যাপারে ওরা এসছিল। ওরা নাকি এর আগেও ব্যাঙ্গালোরে ওর সঙ্গে দেখা করেছিল, বড়সড় অ্যাডভান্সও করে রেখেছিল। কিন্তু কিছুদিন আগে তাদের মন বদলে যায়। ওই টাকা ফেরত নেওয়ার জন্যই ওরা বারবার ওর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল। টাকার অ্যামাউন্টটা কত জানা আছে? সঠিক জানা নেই। এরপর আমি বললাম, ওকে, সাহায্য করার জন্য ধন্যবাদ, এবার আমরা আসি। বলে মিস্টার ওয়াংয়ের বাড়ি থেকে আমরা বেরিয়ে এলাম। ওখান থেকে বেরোতে বেরোতে মাথার মধ্যে ঘটনাগুলো একের পর এক স্তরে স্তরে জমতে শুরু করলো। সৌরাশিস বলে উঠল, স্যার, এবার সোজা ব্যাঙ্গালোর। মিস্টার ওয়াংয়ের রিসার্চ সেন্টারে যেতে হবে। তার আগে এখানে 4-5 জনের একটা সার্চ টিম পাঠানোর ব্যবস্থা করো। কিছু একটা যদি পাওয়া যায়। ওকে স্যার। এপিসোড 3। পরের দিনের ব্যাঙ্গালোর ফ্লাইট। ব্যাঙ্গালোর ভারত তথা গোটা পৃথিবীর আইটি সেক্টর সম্বলিত শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা শহর। এর ইলেকট্রনিক্স সিটি থেকে শুরু করে ইনস্টিটিউট অফ সায়েন্স, বিখ্যাত হসপিটাল, রিসার্চ সেন্টার ইত্যাদি একে পৃথিবীর অন্যতম শহরগুলোর মধ্যে স্থান করে দিয়েছে। এই জন্যই এটা ভারতের সায়েন্স সিটি বলে পরিচিত। যাই হোক, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে ওখানকার একজন সিআইডি ইন্সপেক্টর রঘুনাথন আমাদের রিসিভ করলো। ব্যাঙ্গালোরের অফিসে আগে থেকেই আমাদের সম্বন্ধে জানিয়ে রেখেছিলেন ডিআইজি সাহেব। রঘুনাথনের সঙ্গে গাড়িতে প্রায় 20-22 কিমি দূরে বোটানিক্যাল গার্ডেন এলাকায় মিস্টার ওয়াংয়ের রিসার্চ সেন্টার WLR এ পৌঁছলাম। 15 তলার বহুতল বিল্ডিং, বাইরে বড় বড় করে লেখা ওয়াংস লেজার রিসার্চ। আমরা ভেতরে প্রবেশ করে নিজেদের পরিচয় দিয়ে
লিফটের মাধ্যমে 10th ফ্লোরের মেন বেস ল্যাবে প্রবেশ করলাম। এই ফ্লোরটা গোটাটাই একটা বড়সড় ল্যাবরেটরির আকারের। এখানেই মিস্টার ওয়াং এর অফিস। সিকিউরিটিকে আরেকবার পরিচয় দিয়ে সিনিয়র সায়েন্টিস্টকে ডেকে পাঠালাম। তবে ল্যাবটা দেখে মনে হচ্ছিল না আমরা ভারতে আছি। অনেকটা স্পিলবার্গের সিনেমায় দেখানো ল্যাবগুলোর মতো মনে হচ্ছিল। বেশ এক্সাইটেডও মনে হলো নিজেদেরকে। গুড ইভিনিং মিস্টার সরকার, আমি এখানকার সিনিয়র সায়েন্টিস্ট দেবার্ঘ রায়। হাত বাড়িয়ে সামনে এগিয়ে এলেন ল্যাবের সিনিয়র সায়েন্টিস্ট। হ্যান্ডশেক করলাম। সেম টু ইউ। আপনি তাহলে আমাদের আসার খবর জানতেন? ইন্সপেক্টর রঘুনাথনের কাছ থেকে। আসলে মিস্টার ওয়াং এর মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই WLR এর সমস্ত সায়েন্টিস্ট আর রিসার্চ টিম গভীর চিন্তার মধ্যে পড়ে গেছে। স্বাভাবিকভাবেই কর্মীরাও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে শুরু করেছে। WLR এর অস্তিত্ব নিয়েই বর্তমানে সকলের মনে প্রশ্ন জাগছে। মিস্টার ওয়াং এর বিচক্ষণতা আর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেশনালিটি সকলকেই অভিভূত করেছিল। যে বিশাল ব্যয়বহুল প্রজেক্টগুলোর কাজে আমরা নেমেছি, সেগুলোকে কমপ্লিট করাটাই আজ যেন দায় হয়ে দাঁড়িয়েছে। তাই যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয় ততই ভালো আমাদের সকলের জন্য। মোট কতজন কর্মী কাজ করেন এখানে? জিজ্ঞাসা করলাম। আমাকে নিয়ে 17 জন সায়েন্টিস্ট, তাছাড়া স্টোর, অ্যাকাউন্টস, মার্কেটিং সব মিলিয়ে মোটামুটি 150 জন তো হবেই। বুঝলে সৌরাশিস, আমরা জঙ্গলের মধ্যে সূঁচ খুঁজতে বেরিয়েছি। আচ্ছা দেবার্ঘ বাবু, এখানে আপনার কতদিন হলো? বছর 10। সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে তাহলে সকলের সম্বন্ধে মোটামুটি একটা ভালোই আইডিয়া আপনার থাকবে। কি মনে হয় আপনার, এখানকার কর্মী সকলে কিরকম? এখানকার কর্মী বলতে আমি ছাড়া আর 2 জন বাঙালি সায়েন্টিস্ট, 2 জন উত্তর ভারতের, আর বাকি সবই সাউথ ইন্ডিয়ান। আপনি জানবেন সাউথ ইন্ডিয়ানরা কাজের ব্যাপারে কতটা প্রফেশনাল। এখানকার লোকাল মানুষগুলো যেন গতি আর কাজ ছাড়া কিছুই জানে না। তবে ম্যাক্সিমাম ক্রেডিট মিস্টার ওয়াং এর। কর্মীদের টাকা পয়সার দিক থেকে উনি কোনো অভাব রাখেননি। প্রফেশনালিটি এখানকার মূল মন্ত্র। তবে আমার থেকেও ইন্দ্রবাবুর সঙ্গে এই রিসার্চ ইনস্টিটিউটের লোকজনের সম্পর্ক ভালো ছিল। উনি থাকলে আপনাকে বেশি কষ্ট করতে হতো না। জুনিয়র সায়েন্টিস্ট থেকে শুরু করে চাওয়ালা পর্যন্ত সকলের জন্মপঞ্জিকা ওনার নখদর্পণে ছিল। ইন্দ্রবাবু? প্রফেসর ইন্দ্রদেব চক্রবর্তী, এখানকার প্রাক্তন সিনিয়র সায়েন্টিস্ট। মাস 2 আগে ওনার মৃত্যু হয়। বয়স বিশেষ কিছু হয়নি, এই 60-65 হবে। তবে কম বয়স থেকেই অনেক লেবার দিয়েছেন সায়েন্সের প্রতি। শরীরের প্রতি কোনো খেয়াল রাখতেন না। ওনার মৃত্যুর পরেই সকলে সিনিয়রিটি বেসিসে আমাকে নমিনেট করে। আমি তো ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আচ্ছা সৌরাশিস, বলুন স্যার, তুমি এক কাজ করো, রঘুনাথনকে সঙ্গে নিয়ে সায়েন্টিস্ট আর কর্মীদের সঙ্গে মোটামুটি কথা বলে এসো। দেখো কোনো তথ্য পাও কিনা। আমি বরঞ্চ ল্যাবটা একটু ঘুরে দেখে নিই। হ্যাঁ, তারপর বলুন মিস্টার রায়। প্রফেসর ইন্দ্রদেব চক্রবর্তী, তাই তো? দেবার্ঘবাবু মাথা নেড়ে সম্মতি জানালেন। হঠাৎ মনে পড়ল, মাস 2 আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন প্রাক্তন প্রফেসর ও সায়েন্টিস্টের মৃত্যু সংবাদ পেপারে পড়েছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, উনি কি কলকাতার লোক? ইয়েস স্যার, ভেরি মাচ নোন পার্সোনালিটি। সায়েন্টিস্টদের মধ্যে অনেক ফেমাস ছিলেন। লেজার টেকনোলজি নিয়ে কয়েকটি বইও লিখেছেন। মিস্টার ওয়াং এর সঙ্গে ওনার সম্পর্ক কেমন ছিল? ওরা দুজন তো বন্ধুর মতোই আচরণ করতেন। এই 10 বছরে কোনোদিন ওদের মধ্যে মনোমালিন্য বা সেরকম কিছু আমার চোখে পড়েনি। আচ্ছা, ভালো করে একটু ভেবে দেখুন তো, কোনোদিন কোনো চাইনিজ লোকেদের কি আলাদা করে মিস্টার ওয়াং এর সাথে দেখা করতে দেখেছিলেন, যারা ঠিক স্বাভাবিক নয় বা তাদের ব্যবহার অন্যদের থেকে একটু আলাদা? মিস্টার সরকার, ওয়াংস লেজার রিসার্চ
ভারতের টপ 10 রিসার্চ ইনস্টিটিউটগুলোর মধ্যে একটা। এখানে প্রতিদিন অগন্তি মানুষ দেশি বিদেশি আসা যাওয়া করে, আর আমরা সারাদিনের মধ্যে 12 থেকে 14 ঘন্টা রিসার্চ নিয়ে ঘুরে থাকি। তাই সেভাবে আলাদা করে কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। মিস্টার রায়, একটু ভালো করে ভেবে দেখুন তো, এরকম কোনো কিছু, কোনো তথ্য বা অন্য কিছু কিছু কি আপনার জানা আছে যেটা মিস্টার ওয়াংয়ের মৃত্যু রহস্যে আমাদের সাহায্য করতে পারে? আমার কথাগুলো ভালো করে শুনে দেবার্গবাবু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর কিছুক্ষণ ল্যাবের জানলাগুলো থেকে রাস্তার দিকে তাকিয়ে বলে উঠলেন, আসুন আমার সঙ্গে। দেবার্গবাবু আমাকে মিস্টার ওয়াংয়ের অফিসের রুমে নিয়ে এলেন। আমার দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমি WLR এ আসার কিছুদিনের মধ্যেই আমার কাজের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক ইন্দ্রবাবুর বিশ্বস্ত হয়ে পড়ি। উনি নিজের পার্সোনাল জীবনের অনেক কিছুই আমার সঙ্গে শেয়ার করতে থাকেন, আমাকে অনেক ভালোবাসতেন। তাই কয়েকদিনের মধ্যেই আমাকে ওনার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেন। তবে একটা ব্যাপারে কোনোদিনও উনি আমাকে ডিটেলে কিছু বলেননি বা জানতেও দেননি। আমি জিজ্ঞাসাও করিনি, কৌতূহল হলেও। ব্যাপারটা কি? একটা সিক্রেট ইনভেনশন, যেটার আর কোনো অর্থ নেই। মানে? ইন্দ্রদেব বাবু মিস্টার ওয়াং এর সাহায্যে কোনো একটা সিক্রেট ইনভেনশনের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এখন যেহেতু ওরা দুজনেই মৃত, তাই এটা লুকানোর আর কোনো মানে হয় না। এই কথা বলেই দেবার্গবাবু মিস্টার ওয়াংয়ের বসার চেয়ারের সামনে ঝুঁকে টেবিলের নিচে থেকে একটা সুইচ জাতীয় কিছু টিপলেন। আশ্চর্য রকমভাবে পিছনের দেওয়ালটা মারুতি ভ্যানের দরজার মতো স্লাইড করে সরে গেল। বেরিয়ে এলো আস্ত একটা 20 ফুট বাই 20 ফুটের রুম। রুমটা সর্বত্র অজস্র যন্ত্রপাতি আর কেমিক্যালসে ভরা। আমরা রুমটার মধ্যে প্রবেশ করলে পুনরায় দেওয়ালে লাগানো একটা সুইচ টিপলে অটোমেটিক ডোর বন্ধ হয়ে গেল। রুমটার গায়ে দেওয়ালে বড় বড় অনেক ফিজিক্স আর কেমিস্ট্রির সূত্র, অনেক ছবি ইত্যাদিতে ভরা। পাশে রাখা একটা বড় লম্বা কাঁচের দেওয়ালওয়ালা 4 বাই 10 ফুটের ঘর, যার মধ্যে একটা গাছ, আর পাশেই রাখা একটা অ্যাকোরিয়াম। গাছটা লম্বা হলেও সরু মুড়িওয়ালা, যেটা কৃত্রিম আলোয় বাঁচতে পারে। তবে অ্যাকোরিয়ামটাতে কোনো মাছ দেখতে না পেয়ে আশ্চর্য হলাম। দেবার্গ রায় বলে উঠলেন, গাছটার দিকে তাকিয়ে কিছু লক্ষ্য করলেন? কাছে গিয়ে ভালো করে কিছুক্ষণ লক্ষ্য করার পর হঠাৎ চমকে উঠলাম। লেজটাকে ঠিক অপরিণত সবুজ পাতার মতো বাঁকিয়ে একটা মেটে রঙের ক্যামেলিয়ান মানে গিরগিটি গাছের গুঁড়ির সঙ্গে সেঁটে রয়েছে। বলে উঠলাম, আশ্চর্য, এটাকে তো দেখতেই পাইনি। আরো একটা ম্যাজিক দেখাই। কি ম্যাজিক? এখানে আসুন। বলে আমাকে অ্যাকোরিয়ামটার কাছে নিয়ে গেলেন। ভালো করে লক্ষ্য করুন। আমি আমার সব থেকে ভালো দৃষ্টি দিয়ে মিনিট খানেক ভালো করে ফাঁকা শুধু জল আর রং বেরঙের নুড়ি পাথরে ভরা অ্যাকোরিয়ামটাকে লক্ষ্য করলাম। কিছু না পেরে জিজ্ঞেস করলাম, কোনো মাছ নেই কেন? আছে, কিন্তু মাছ নয়, ভালো করে দেখুন। এই বলে পাশের ছোট জার থেকে দেবার্গবাবু কি একটা খাবার জাতীয় কিছু নিয়ে অ্যাকোরিয়ামের গা বেয়ে আস্তে করে ছেড়ে দিলেন। খাবারটা জল স্পর্শ করার পর মাঝামাঝি গভীরতায় যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ তীর বেগে নুড়িগুলোর ভিতর থেকে একটা প্রাণী বেরিয়ে খপ করে খাবারটা খেয়ে ফেলল। প্রাণীটাকে চিনতে পেরে বলে উঠলাম, এ তো স্কুইড, তাই না? এক্স্যাক্টলি, বিরল প্রজাতির। এরা পরিবেশের সঙ্গে কেমোফ্লাজিং এর মাধ্যমে নিজেদের শরীরকে লুকিয়ে রাখে, অর্থাৎ ক্লোকিং করে প্রায় অদৃশ্য হয়ে যায়
সেজন্যই তো আপনি প্রথমে একে দেখতে পাননি। এসবের মানে ঠিক বুঝতে পারছি না। রিসার্চের বিষয়ে কিছু জানেন? না মিস্টার সরকার, এটা আমার বোকামিও বলতে পারেন, বা ইন্দ্রবাবুর অতিরিক্ত গোপনীয়তাও বলতে পারেন। এই সিক্রেট রিসার্চের ব্যাপারে ডিটেলে শুধুমাত্র মিস্টার ওয়াং আর ইন্দ্রদেব বাবুই জানতেন। আমি ব্যাপারটা জানলেও রিসার্চের বিষয়টা সম্বন্ধে কোনোদিনই জানতাম না। এই ঘরে ঢুকতামও না খুব একটা। শুধু মিস্টার ওয়াং এর ফিনান্সে রিসার্চের প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেওয়া আর ব্যাপারটা গোপন রাখাই আমার কাজ ছিল। বিষয়টা জানার আগ্রহ ছিল খুব, কিন্তু ইন্দ্রদেব বাবু হয়তো আমাকে ওটা জানাতে চাইতেন না, তাই আর চেষ্টা করিনি। তবে এখানে ঢোকার বছর দুয়েকের মধ্যে থেকেই ইন্দ্রদেব বাবু রিসার্চে আমার প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেওয়ার কাজ চলতে থাকে। আমার মনে হয় মারা যাওয়ার আগে পর্যন্ত উনি গবেষণাটা কমপ্লিট করতে পারেননি। বুঝলাম। আচ্ছা দেবার্ঘবাবু, সিনিয়র সায়েন্টিস্ট হওয়ার পর থেকে কোনোদিন চেষ্টা করেননি ইনভেনশনটা সম্পর্কে জানার বা ওটা কমপ্লিট করার? দেবার্ঘ রায় হালকা হেসে বললেন, জানতে কি আর চেষ্টা করিনি স্যার, তবে পুরোটা না জানতে পারলেও অনেকটাই আন্দাজ করতে পেরেছি। কিরকম? ইন্দ্রদেব বাবু যে কম্পিউটার ব্যবহার করতেন সেখানে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি, একটা এয়ারক্রাফটের মডেল ছাড়া। সম্ভবত আমেরিকান এন্ডিউরেন্স আর্মি এয়ারক্রাফট টাইপের ড্রোনের একটা মডেল। আর অন্যান্য ফিজিক্স কেমিস্ট্রির তথ্য বা এই প্রাণীগুলো থেকে মনে হয় সম্ভবত উনি বায়োলজিক্যাল ক্যামোফ্লাজিং বা ইনভিজিবিলিটি ক্লোকিং জাতীয় কিছু একটা নিয়ে গবেষণায় লিপ্ত ছিলেন। মানে? ইনভিজিবিলিটি ক্লোকিং হচ্ছে ক্যামোফ্লাজিং এর সাহায্যে বা অন্য কোনো পদ্ধতিতে আলোক রশ্মিকে সাধারণ থেকে অন্যভাবে প্রতিফলিত বা বিকিরণ করা, যাতে করে যে বস্তুটির উপর আলো পড়বে সেটি হয় দেখা যাবে না, না হয় ঝাপসাভাবে দেখা যাবে। বেশ ইন্টারেস্টিং। তবে তার সঙ্গে একটা দ্রোণের কি সম্পর্ক? ব্যাপারটা বেশ জোরালোভাবে রহস্যজনক, বুঝলেন মিস্টার সরকার। তাই তো আমারও বুঝতে বা ধারণা করতে বেশ কষ্টই হচ্ছে, যদিও এর কোনো কুল কিনারা বের করতে পারিনি। আবার এটাও হতে পারে এয়ারক্রাফটটা সম্পূর্ণ আলাদা একটা বিষয়, যেটার এই গিরগিটিটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। যাই হোক, ইন্দ্রদেব বাবু যখন আর বেঁচে নেই, তখন এসে ভেবে আমার মনে হয় না কোনো কাজ হবে। আপনার ইনভেস্টিগেশন এই তথ্যগুলি যদি কোনোভাবে কাজে লাগে, তাই আপনাকে এগুলো জানালাম। থ্যাংক ইউ মিস্টার দেবার্ঘ। ব্যাপারটা সত্যিই খুব সিরিয়াস, কিন্তু এর সঙ্গে মিস্টার ওয়াং এর মৃত্যু রহস্যের কোনো সম্পর্ক আছে কিনা সেটা বলা যায় না। কথাগুলো বলতে বলতেই হঠাৎ ইন্দ্রদেব বাবুর টেবিলে রাখা একটা ছোট চামড়ার মোড়কে জড়ানো ডায়েরির দিকে নজর গেল। এগিয়ে গিয়ে ডায়েরিটা হাতে তুললাম। ডায়েরির পাতাগুলোয় সেরকম গুরুত্বপূর্ণ কিছু লেখা না থাকলেও পাতাগুলোর মধ্যে থেকে দুটো ছবি পেলাম। একটাতে মিস্টার ওয়াংয়ের সঙ্গে আরও দুজন ব্যক্তির, আর অন্যটা একটা অদ্ভুত ছবি, একটা মাকড়সা তার জালের ওপর বসে আছে, যেন শিকারের আশায়। ছবি দুটো দেবার্ঘবাবুকে দেখিয়ে বললাম, আচ্ছা মিস্টার ওয়াংয়ের সঙ্গে একজন ডক্টর ইন্দ্রদেব চক্রবর্তী, অন্যজনকে চিনি না। হতে পারে ইন্দ্রদেব বাবুর কোনো বন্ধু, প্রফেসর বা সহকর্মী। তৃতীয় ব্যক্তিটিকে মিস্টার ওয়াং বা ইন্দ্রদেব বাবুর সঙ্গে একেবারেই বেমানান মনে হলো। পরনে সাধারণ জামা, চোখে একটা পুরনো যুগের চশমা, আর অন্য ছবিটা তো সাধারণত স্কুল পড়ুয়াদের প্রজেক্ট ওয়ার্কের ছবির মতো মনে হলো। যাই হোক, ছবি দুটো নিয়ে গোপন ল্যাবটার বাইরে বেরিয়ে এলাম। ইতিমধ্যে সৌরাশিস আর রঘুনাথনও সেখানে উপস্থিত হলো। সৌরাশিস বলে উঠল, সকলের সঙ্গে কথা বলে যা বুঝলাম, পরিস্থিতি মোটামুটি নর্মাল, আর সকলেই নিজের নিজের কাজ ছাড়া এক্সট্রা আর কিছুই জানে না। আমাদের স্টেটে সকলে যদি এরকম শুধু কাজ নিয়েই ব্যস্ত থাকতো। হ্যাঁ, ঠিকই বলেছ সৌরাশিস।
আমাদের অবস্থা অনেক বেটার হতো তাহলে। এরপর রঘুনাথনের উদ্দেশ্যে বললাম, থ্যাংক ইউ ফর দ্য কোঅপারেশন ইন্সপেক্টর। আই ওয়ান্ট এ ফেভার ফ্রম ইউ। হোয়াট ফেভার স্যার? Can you give me the bank transaction and other details of the workers and scientists in 3 or 4 days? Why not, sir? It's my duty. It will be my pleasure to put it on your desk after 4 small days. Thanks again, man. Okay, Mr. দেবার্ঘ, আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। আমরা তাহলে আসি। মিস্টার ওয়াং এর মৃত্যু রহস্য শীঘ্রই উদ্ঘাটিত হোক, আমাদের তা আশা থাকবে স্যার। আমাদেরও। এই বলে দেবার্ঘবাবু আর রঘুনাথনকে বিদায় জানিয়ে WLR থেকে বেরিয়ে এলাম। হোটেলে ফিরে স্নান খাওয়া দাওয়া শেষে একটা টানা ঘুম দিলাম। পরদিন বিকেলের ফ্লাইটে ব্যাক টু কলকাতা। এপিসোড 4। কলকাতা ফিরে সোজা ইন্দ্রদেব বাবুর বাড়ি হয়ে তারপর নিজের বাড়ি ফিরবো ঠিক করলাম। দুজন সাব ইন্সপেক্টরকে নিয়ে এয়ারপোর্ট থেকে ইন্দ্রদেব বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এয়ারপোর্ট থেকে টালিগঞ্জ ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছলাম। বলা বাহুল্য, আজ জ্যামের মুখে পড়তে হয়নি। যাই হোক, টালিগঞ্জ এলাকার এই অংশে বাড়িঘরের সংখ্যা খুবই কম, তাই একে ওকে জিজ্ঞাসা করে ইন্দ্রদেব বাবুর বাড়ি খুঁজে পেতে আমাদের খুব একটা অসুবিধা হলো না। বাড়ির বাইরে আমাদের গাড়ি দাঁড়ালো। মিস্টার ওয়াংয়ের মতো প্রাসাদ প্রতিম না হলেও বাড়ির চেহারা থেকে আভিজাত্য ফুটে উঠছিল। সাব ইন্সপেক্টরদের মধ্যে একজন বলতে লাগলো, ইন্দ্রদেব বাবু কাল্টিভেশন অফ সায়েন্সের একজন বিখ্যাত প্রফেসর ছিলেন। বাড়িতে মেম্বার বলতে উনি, ওনার স্ত্রী ও এক ছেলে। ছেলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। স্বামীর মৃত্যুর মাসখানেক পর ইন্দ্রবাবুর স্ত্রী অমলা দেবীও ছেলের সঙ্গে লন্ডনে কয়েকদিনের জন্য চলে গেছেন। বাড়ি এখন ফাঁকা। দেখাশোনার জন্য কয়েকজন চাকর বাকর ছাড়া আর কেউ থাকে না। সব কিছু শুনে বললাম, ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। সকলে বাড়ির বাগানের রাস্তা পেরিয়ে মেন ডোরের কাছে উপস্থিত হলাম। ছাদের ওপর থেকে একজন কাজের মেয়ে আমাদের দেখতে পেয়ে নিচে এসে দরজা খুলে দিল। বাড়ির ভেতর থেকে একজন বৃদ্ধ ব্যক্তি বলে উঠলেন, আপনারা কি পুলিশ স্টেশন থেকে এসেছেন? বলতে পারেন, তবে পুলিশ নয়, CID। মিথিলেশ ওয়াংয়ের মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেশনের জন্য এসেছি। যাই হোক, অমলা দেবীর সঙ্গে একটু দেখা করব। না, মানে উনি তো এখানে নেই, লন্ডনে গেছেন। কবে আসবেন? ঠিক নেই, ঠিক বলে যাননি, মাঝে মধ্যে ফোন করেন। ঠিক আছে, ওনাকে কন্ট্যাক্ট করুন, বলুন ক্রাইম ব্রাঞ্চ থেকে ওনাকে খুঁজছিল। যত তাড়াতাড়ি সম্ভব উনি যেন কলকাতায় ফিরে আসেন। কি হয়েছে স্যার? কোনো খারাপ কিছু নয় তো? না না, সেরকম কিছু নয়। একজন মানুষ খুন হলে তার আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা না করলে রহস্যটা সমাধান কি করে হবে? তাছাড়া ইন্দ্রদেববাবু তো মারা গেছেন, না হলে অমলা দেবীর আর দরকার পড়তো না, ওনাকে দিয়েই হয়ে যেত। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই ফোন করে বলে দিচ্ছি। আর হ্যাঁ, আমরা বাড়িটা একটু ঘুরে দেখব। আপনি ঘরগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু স্যার বাড়িতে তো... বুঝতে পারছি, কিন্তু আমাদের একটু তাড়া আছে, তাই ঝামেলা না বাড়িয়ে আমাদের সাহায্য করুন। আপনাদের সমস্যাও কম হবে। না হলে হয়তো প্রত্যেককে থানায় নিয়ে গিয়ে আলাদা করে বসিয়ে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তাতে আপনাদেরই ঝামেলা বাড়বে। আর আমরা CID এর লোক, বিশ্বাস না হলে... না না, ছি ছি ছি, কি বলছেন? আমি সব রকম সাহায্য করব। আপনাদের সাহায্য করলে
যদি কেউ উপকৃত হয় আমরা তা অবশ্যই করব। আমি এখনই ঘরগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করছি। এই, কি আছিস? এদিকে আয়। বৃদ্ধ ব্যক্তি ঘরগুলো খুলে দিলেন। সবকটা ঘর মোটামুটি চোখ বুলিয়ে নিচের তলায় বাগানের ধারে ইন্দ্রবাবুর ল্যাবরেটরিতে প্রবেশ করলাম। ল্যাবের মধ্যে ঢুকে 3জন 26-27 বছর বয়সী ছেলেদের আগে থেকেই আমাদের জন্য দাঁড়িয়ে থাকতে দেখলাম। বুঝতে পারলাম এরা ইন্দ্রদেব বাবুর স্টুডেন্ট। আমি জিজ্ঞাসা করলাম, আপনাদের পরিচয়? ওদের মধ্যে একজন বলে উঠল, আমরা 3জন ইন্দ্রদেব স্যারের স্টুডেন্ট। ওনার আন্ডারে পিএইচডি করছি। লেজার টেকনোলজি আর তার অ্যাপ্লিকেশনের উপর আমাদের রিসার্চ। উনি মারা গেছেন, কিন্তু আমাদের রিসার্চ তো থেমে থাকতে পারে না স্যার। তাই ইনস্টিটিউট ছাড়াও সপ্তাহে 2-1 দিন এখানে এসে গবেষণা করি। আমি বিপ্লব, ওরা দুজন মৃণাল আর দীপেন্দ্র। আপনারা 3জন? আরও একজন আছে স্যার, স্বর্ণেন্দু ব্যানার্জি। সপ্তাহখানেক হলেও ও আসছে না। কেন? ওর মায়ের ভীষণ শরীর খারাপ। আমেরিকার কোনো নামী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে। ইন্দ্র স্যারের সব থেকে ভালো স্টুডেন্ট। বলতে দোষ নেই, ইন্দ্র স্যার ওকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। নিজের ছেলেকে ছোটবেলা থেকেই লন্ডনে পাঠিয়ে দিয়ে প্রায় উনি দুঃখ করতেন। সেজন্যই হয়তো স্বর্ণেন্দুকে ছেলের মতো দেখতেন। আমাদেরকেও ভালোবাসতেন। ইন্দ্রবাবু তার গবেষণা আর পার্সোনাল সমস্ত তথ্য কোথায় রাখতেন জানা আছে তোমাদের কারো? ওদের মধ্যে থেকে দিব্যেন্দু নামক ছেলেটি আঙুল দিয়ে দেখিয়ে বলে উঠল, ওই যে স্যার, ওই কম্পিউটারটা আছে ওখানে। ওই কম্পিউটারের মধ্যে ওনার জীবনের সমস্ত গবেষণা, সমস্ত তথ্য পার্সোনাল সমস্ত কিছু ফাইল ওই সিস্টেমটার মধ্যে আছে। দেখতে পেলাম আলাদাভাবে ডিজাইন করা অভিনব স্টাইলের কয়েকটা ডেস্কটপ কম্পিউটার। তবে ব্যবহার না হওয়ায় ধুলোর একটা পাতলা আস্তরণ পড়ে আছে। ছেলেটি আবার বলে উঠল, তবে ইন্দো স্যার মারা যাওয়ার পর থেকে ওটা আর চলেনি। আসলে প্রত্যেকটা ফাইলে, প্রত্যেকটা স্তরে স্তরে স্যার লক কোড বসিয়ে রেখেছেন। কোনো বড়সড় পাওয়ারফুল অ্যাপ্লিকেশন ছাড়া ওই কোড ভেঙে ওর ফাইলগুলো দেখা বা উদ্ধার করা সম্ভব নয়। ভালো কথা। সৌরাশিস, বলুন স্যার। কল দ্য বেস্ট এক্সপার্টস টু ব্রেক অল দ্য কোডস। আমার এর মধ্যে বন্দি সমস্ত তথ্য চাই। মাই সিক্সথ সেন্স সেজ এর মধ্যে এমন কিছু তো আছে যেটা আমাদের অনেক কাজে আসতে পারে। চেষ্টা করব স্যার। ওদের সকলকে বিদায় দিয়ে ল্যাব থেকে আমরা বেরিয়ে এলাম। সৌরাশিস বলে উঠল, এবার কি স্যার? আজ আর কিছু নয়। রঘুনাথন তো ওদিকটা দেখছে, এদিকটা একটু তোমাকে দেখতে হবে। কিভাবে স্যার? কয়েকজনের সাহায্যে ওই 3টে ছেলের সমস্ত ডিটেল, ব্যাংক স্টেটমেন্টস, ব্যাকগ্রাউন্ড চেক করো। আমি চতুর্থটাকে একবার ঝালিয়ে নিই। এদের কাছ থেকে কি তথ্য পাওয়া যাবে বলে মনে হয় স্যার? চেষ্টা করতে দোষ কি? কাল সকালে ভাবছি স্বর্ণেন্দু নামক ছেলেটার বাড়ি যাব, দেখি কি হয়। আজ আপাতত বাড়ি যাই। চলো, তুমিও টায়ার্ড, কাল আবার শুরু করা যাবে। পরের দিন ঘুম থেকে উঠে বউয়ের হাতের তৈরি স্পেশাল ব্রেকফাস্ট খেয়ে মেয়েকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। সৌরাশিসকে নিয়ে সেই চিরাচরিত স্করপিওটাতে বসে স্বর্ণেন্দু ব্যানার্জির বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যাদবপুর স্টেশন থেকে অনতিদূরেই বিবেকনগর রোডে বাড়ি স্বর্ণেন্দুর। নিতান্তই ঘন বসতিপূর্ণ এলাকা। মধ্যবিত্ত বাঙালির সংখ্যায় বেশি। একে ওকে জিজ্ঞাসা করে আমাদের গাড়ি স্বর্ণেন্দু ব্যানার্জির বাড়ির বাইরে এসে দাঁড়ানো। কয়েক কামরার একতলা বাড়ি। দেখে মনে হলো অনেকদিন কোনো সংস্কার করা হয়নি। বাড়ির বয়স বেশি না হলেও রং টং অনেক পুরনোই মনে হলো। এগিয়ে গিয়ে দরজা ঠুকলাম। কিছুক্ষণ পর পায়জামা আর গেঞ্জি পরিহিত একজন বাইরে বেরিয়ে এলো। আমাদের দেখে খানিকটা ঘাবড়ে গেল। দেখে মনে হলো নিতান্তই নিরীহ গোছের মানুষ। আমাদের দিকে তাকিয়ে বলে উঠল, আপনারা কারা? কাকে চাই? স্বর্ণেন্দু ব্যানার্জি এখানে থাকে?
কিন্তু আপনারা? আমরা সিআইডির লোক, ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছি। স্বর্ণেন্দুর সঙ্গে দরকার ছিল। এরপর মিস্টার ওয়াংয়ের আর ইন্দ্রদেব চক্রবর্তী সম্পর্কিত কথাগুলো বললাম। সব কিছু শুনে বলে উঠল, কিন্তু ও তো এখানে নেই। দিদিকে, মানে ওর মাকে নিয়ে আমেরিকা গেছে দিদির চিকিৎসার জন্য। আমরা কি ভেতরে আসতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন। ভিতরে প্রবেশ করলাম। 4-5 কামরার ছোটোখাটো বাড়ি, তার মধ্যে দুটো বাদে বাকিগুলোতে তালা মারা। আমাদের বসার ঘরে বসিয়ে ভদ্রলোক চা টায়ের ব্যবস্থা করার জন্য এগোতে লাগলেন। দেখে আমি বললাম, না না, আমরা বেশিক্ষণ বসবো না, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানে বসুন। তা আপনার পরিচয়টা? আমি স্বর্ণেন্দুর মামা, অপূর্ব মাইতি। স্নেহাশিসদা মারা যাওয়ার পরে স্বর্ণেন্দু আর দিদি অকলার দুরবস্থার দিনে আমি ওদের সঙ্গী ছিলাম। আমার নিজের কি আছে, বিয়ে থা কিছু করিনি, ভালো চাকরি পাইনি বলে। তাই দিদির সঙ্গে থেকে ওকে আর স্বর্ণেন্দুকে হেল্প করেই জীবনটা কাটাবো ঠিক করি। স্নেহাশিস দা? স্বর্ণেন্দুর বাবা 12 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। খুবই ভালো লোক ছিলেন, নিজের ফ্যামিলি আর কাজকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন। ও দুটো ছাড়া কিছু জানতেনও না। কি করতেন উনি? পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন। বাড়ির অমতে বিয়ে করে দিদিকে নিয়ে এখানে বাসা বাঁধেন। খুব ভালোবাসতেন দিদিকে। পরে ওদের জীবনে স্বর্ণেন্দু আসে। খুব খুশি ছিল ওরা সকলে। স্নেহাশিসদার ব্রেনও খুব ভালো ছিল। গবেষণার ব্যাপারগুলো স্বর্ণেন্দু ওর বাবার কাছ থেকেই পেয়েছে। নিজের সময় শিক্ষকদের মধ্যে খুবই পরিচিত ব্যক্তি ছিলেন স্নেহাশিসদা। কোনো একটা বিষয় নিয়ে গবেষণাও করছিলেন। কলেজের প্রফেসর হতে পারেননি বলে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতেন। স্কুলে পড়িয়ে তো আর বড় মুখের কোনো গবেষণা করা যায় না, এটা নিয়ে আক্ষেপও করতেন মাঝে মাঝে। তবে সেমিনারগুলোতে যেতেন, খুব নামও করতেন, দিদির মুখে শুনেছি। আমিও গেছিলাম একবার, দেখে আশ্চর্য হয়েছিলাম। বড় বড় ব্যক্তি, প্রফেসর, সায়েন্টিস্টরা কিভাবে ওর বক্তৃতায় তালি বাজিয়েছিল। ওরকমই কোনো একটা সেমিনারে কোনো এক প্রফেসরের স্নেহাশিসদার দেওয়া তথ্যগুলো খুব ভালো লেগেছিল। ওকে ডেকে পাঠিয়ে একসঙ্গে কাজও করতে শুরু করেছিল। সেই সময়গুলো স্নেহাশিসদাকে বেশ খুশি দেখাত। কিন্তু ভাগ্যের বিড়ম্বনা, স্বর্ণেন্দুর যখন 14-15 বছর বয়স, একদিন একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্টে স্নেহাশিসদা মারা যায়। তারপর থেকেই আমি ওদের সঙ্গে আছি। অপালা দেবী কি কিছু করেন? বর্তমানে কিছু করে না, তবে স্নেহাশিসদার মারা যাওয়ার পর ওর চাকরিটা পেয়েছিল। বাংলার শিক্ষিকা হিসাবে কয়েক বছর চাকরিও করেছিল। কি করবে, স্বর্ণেন্দু তখন 8-9-এ পড়ে, টাকা পয়সার প্রচুর দরকার ছিল। তাই কষ্ট হলেও কদিন চাকরি করলো। কিন্তু 2-3 বছর পর আবার ওর ছোটবেলার রোগটা দেখা দিল। ওর আসলে জন্ম থেকেই হার্টের রোগ ছিল, তাই বাড়ি আর কাজ দুটোই একসঙ্গে সামলাতে পারল। স্বেচ্ছায় রিটায়ারমেন্ট নিল। যে বড়সড় টাকা পেল, তার বেশিরভাগ অংশ চিকিৎসায় আর ছেলের পড়াশোনায় লেগে গেল। বর্তমানে যে পেনশনটুকু পায় তাতেই ওদের সংসার চলে। তবে ছেলেটা একদম বাবার মতোই হয়েছে। কষ্ট হলেও কাউকে কিছু বুঝতে দেয় না। মাঝে মাঝে স্কলারশিপের টাকা পেলে নির্দ্বিধায় মায়ের হাতে তুলে দেয়। এবারও তো নাকি ও রিসার্চ দেখে কোনো বিদেশি কোম্পানি ওকে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তাই তো বুকে ভর করে মাকে আমেরিকায় নিয়ে গেছে চিকিৎসার জন্য। ওর কোনো বন্ধু আছে ওখানে, সেই নাকি যাবতীয় ব্যবস্থা করতে সাহায্য করবে। আপনার কি করা হয়?
আমার আর কি, কাজ বলতে সেরকম কিছু করি না। একটা কুরিয়ার কোম্পানিতে কাজ করি, যা দেয় তাতে চলে যায়, কিছুটা সাহায্য হয় আর কি। সবই ঠিক আছে, তবে আপনার ভাগ্নেটা এখানে থাকলে ভালো হতো। ওর কোনো ফোন নম্বর আছে আপনার কাছে? আছে, তবে সে তো এখানকার নম্বর, ওখানকার কোনো নম্বর তো নেই। আচ্ছা, স্বর্ণেন্দুর কোনো বন্ধু বা এমন কেউ আছে যার কাছে ওর আমেরিকান নাম্বার থাকতে পারে? এরপর কিছুক্ষণ ভেবে অপূর্ব মাইতি বললেন, আছে একজন, সুজয় বলে না। বন্ধু বলতে ওই সুজয়ই শুধু আছে, চন্দ্রেন। ওর কাছে কোনো নম্বর থাকলেও থাকতে পারে। ঠিক আছে, আমরা তাহলে আসি। অপূর্ববাবুকে বিদায় জানিয়ে বেরোবার সময় বারান্দার পাশে মালা দেওয়া একটা ছবির দিকে নজর গেল। আমি জিজ্ঞাসা করলাম, ইনিই কি স্নেহাশিস ব্যানার্জি? আগে হ্যাঁ, ইনি স্বর্ণেন্দুর বাবা, স্নেহাশিস দা। অপূর্ববাবুর কাছ থেকে সুজয়ের ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু গাড়িতে বসা মাত্র একটা জিনিস নিয়ে মনটা খুঁতখুত করতে লাগলো। বিষয়টা হলো স্নেহাশিস বাবুর ছবিটা। মনে হতে লাগলো আগে কোথাও যেন লোকটাকে দেখেছি, কিন্তু কোথায় মনে করতে কষ্ট হলো। হঠাৎ নিজের অজান্তেই হাতটা পকেটের পার্সের দিকে চলে গেল। পার্স থেকে আমার হাতটা একটা ছবি বের করে আনলো। আশ্চর্য, এই যে সেই ব্যক্তি! মনে মনে বলে উঠলাম। স্নেহাশিস বাবু আর কেউ নন, মিস্টার ওয়াং আর ইন্দ্রদেব বাবুর মাঝে অবস্থিত সেই সাধারণ জামাকাপড় পরা ব্যক্তি যার ছবিটা WLR থেকে পেয়েছিলাম। মাথার মধ্যে সমস্ত তথ্যগুলো উলটপালট হতে লাগলো। কিছু একটা নতুন আবিষ্কার করার আনন্দে মন আশার আলো দেখতে লাগলো। মনে হলো আমরা হয়তো ঠিক পথে এগোচ্ছি। কিন্তু স্নেহাশিস বাবুর সঙ্গে ইন্দ্রদেব বাবুর বন্ধুত্ব, একজন বিখ্যাত সায়েন্টিস্ট আর একজন সাধারণ স্কুল টিচার, ঠিক হজম হলো না। তবে কি ইন্দ্রদেব বাবুই সেই প্রফেসর যার সঙ্গে স্নেহাশিস বাবু কাজ করেছিলেন? এসব ভাবতে ভাবতেই সুজয়ের বাড়ি পৌঁছলাম। প্রয়োজনীয় পরিচয় দিয়ে সুজয়ের সঙ্গে দেখা করে ওর সঙ্গে ওর বসার ঘরে ঢুকলাম। আমি জিজ্ঞাসাবাদ শুরু করলাম, স্বর্ণেন্দু তোমার বন্ধু, তাই তো? হ্যাঁ স্যার। কবে থেকে? ছোটবেলা থেকেই, ক্লাস 5-এ ওর সঙ্গে পরিচয় হয়। আমরা প্রথমে অন্য জায়গায় থাকতাম, পরে এই বাড়িতে আসার পর বাবা আমাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণে ভর্তি করে দেয়। ওখানে ওর সাথে দেখা, আর তখন থেকে বন্ধুত্ব। স্বর্ণেন্দু সম্পর্কে কি জানো? মোটামুটি সবকিছুই। জীবনের দু একটা খুবই পার্সোনাল বিষয় ছাড়া ও প্রায় সবকিছু আমার সঙ্গে শেয়ার করে। যেমন? যেমন ওর পার্সোনাল লাইফ, বাবা মার কষ্ট, বাবা মারা যাওয়ার দুঃখ, মায়ের অসুস্থতা, নিজের পরিশ্রম ইত্যাদি। ছেলে হিসাবে ও খুবই ভালো। মায়ের অসুস্থতা কোনোদিন ওকে বিচলিত করেনি, পড়াশোনায় কোনোদিনও কোনো গাফিলতি করেনি। সমস্ত পরীক্ষায় ভালো ফল করার পর মাস্টার্স করে কাল্টিভেশন অফ সায়েন্সে রিসার্চও করতে লাগলো, লেজার টেকনোলজি নিয়ে। এইচএসের পর আমি ইংরেজে চলে যাই, তাই ওইসব রিসার্চ টিচারের ব্যাপারে খুব একটা বুঝি না। যাই হোক, বড় হওয়ার অদম্য চেষ্টা না থাকলে এরকম ছেলে খুবই কমই দেখা যায়। আচ্ছা, একটা কথা বলো, ওর মাকে আমেরিকায় চিকিৎসা করানোর মতো টাকা ওর কাছে কিভাবে এলো, জানা আছে? সঠিকভাবে জানা নেই, তবে কোনো একটা বিদেশি কোম্পানির সঙ্গে ওর যোগাযোগ হয়েছে। ওদের আন্ডারে রিসার্চ করার জন্য হয়তো ওরাই টাকা পয়সা দিচ্ছে, এটা হতে পারে।
তোমাকে কিছু বলেনি? ডিটেলসে জিজ্ঞেস করে নিন। আসলে মাসখানেক আগে থেকে ওর সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না। ওর বাড়ি গেলে ওর দেখা পাওয়া যেত না, আমার বাড়ি ডাকলে খুব একটা আসতোও না, কিরকম যেন আলাদা আলাদা থাকা শুরু করেছিল। 4-5 দিন কি 1 সপ্তাহখানেক আগে আমার বাড়িতে উদয় হয়। একটা জরুরি কাজের জন্য আমার 4 হুইলারটা ওর দরকার পড়ে। টিকিটের গন্ডগোল হচ্ছে বলে কার সঙ্গে যেন দেখা করার জন্য আমি দিয়েও দিই। প্রায় ঘন্টা 3 বাদে গাড়িটা দিয়ে যায়। ওর টিকিটও নাকি কনফার্ম হয়ে যায়। তারপরের দিনই ওই মাকে নিয়ে আমেরিকায় রওনা দেয়। ওর কোনো নম্বর বা যোগাযোগের ঠিকানা আছে তোমার কাছে? না স্যার, ওই আমেরিকা চলে যাওয়ার পর থেকে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। সুজয়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। অনেকক্ষণ থেকেই মনে হচ্ছিল সৌরাশিস কিছু একটা বলতে চাইছে, তাই জিজ্ঞাসা না করে পারলাম না। কিছু বলবে সৌরাশিস? কিছুক্ষণ পরে হেসে ও বলে উঠল, এটা তো ঠিকই, নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে অযথা আপনি ইন্দ্রদেব বাবুর স্টুডেন্টদের পেছনে পড়বেন কেন? তবে কারণটা কি জানতে পারি? এই দেখো, বলে পকেটের সেই ছবিটা ওকে দেখালাম। দেখে চোখ দুটো বড় বড় করে ও বলে উঠল, এ কি, এ তো স্বর্ণেন্দুর বাবা, সেই স্নেহাশিস ব্যানার্জি। এদের মধ্যে কি করছে? সেটাই তো প্রশ্ন ইন্সপেক্টর। তবে এখানে কোনো রহস্য নাও থাকতে পারে। অপূর্ব বাবুর বলা সেই প্রফেসর যার সঙ্গে স্নেহাশিস বাবু কাজে যোগ দিয়েছিলেন, তিনি ইন্দ্রদেব বাবুই হতে পারেন, এটা তো মনে হতেই পারে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। এর সঙ্গে মিস্টার ওয়াং এর মৃত্যুর কোনো সম্পর্ক নাও থাকতে পারে। তবে মিস্টার ওয়াং এর মৃত্যুর টেকনিকটা খুব ভাবাচ্ছে। যেভাবে সায়েন্টিফিক কায়দায় ওকে মারা হয়েছে, কোনো নর্মাল কিলারের কাজ এটা নয়, বোঝাই যাচ্ছে। যাই হোক, কাল বোধহয় ডিটেল ফরেন্সিক রিপোর্টটা হাতে পাবো। ব্যাঙ্গালোরের কর্মীদের ডিটেলগুলো কাল পাওয়ার কথা। তুমি এক কাজ করো, একজনকে বলে স্বর্ণেন্দুর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলটা নাও। এত টাকা ও কোথা থেকে পেল সেটা জানতেই হবে। আর সুজয়ের নাম্বারটা ট্যাপ করার ব্যবস্থা করো। ছোকরাটা মিথ্যাও বলতে পারে। ওরকম একজন জিগরি বন্ধুর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই শুনতে কিরকম যেন আশ্চর্য লাগে, তাই না? কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। অপারেশন স্পাইডার্স ওয়েবের অন্তিম পর্যায় নিয়ে আমাদের সামনে শীঘ্রই উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত বাই বাই, সি ইউ অ্যাগেইন।